আমি এটা বিরুদ্ধে বলবো না, আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন, কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা, এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এটা কারা। এই কথাটা সরকারের ভিতর আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল। আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি এই সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোনো ধরনের একক ভর কেন্দ্র নেই। সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে, না হয় এনসিপি কে লাগে, না হয় জামাতকে লাগে। যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে, কতটুকু কি করবে, এতটুকু প্রশাসন বুঝতে পারে না। আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না। যার কারণে প্রশাসন চিন্তা করে যাতে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে ফাহাম ভাইয়ের ভিডিও গুলো দেখতেছিলাম, যে ভাইয়েরও অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানসিকতাই জন্ম দিয়েছে। যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ, যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে, আপনার কথাই এসেছে, বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূস এবং হচ্ছে 22 জন 23 জন উপদেষ্টা না, সরকারি ব্যবস্থাটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা, তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী সাপের মুখে থাকে। আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে, প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে, তারপরে জামাত থেকে, তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে। যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক স্তরগুলা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একটু আস্তে আস্তে যাই। আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন, এই দুর্বলতাটা আপনি কি অন্য কোনো সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন, নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন? ধরা যাক হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল? আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এইভাবে তৈরি হয়নি। যেটা 11 সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি। বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এটা বাংলাদেশের 90%-এরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে। এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল, যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল, এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন দলের মধ্যে বিলিয়ে দিয়েছে। এই সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে, প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে বসানো দরকার ছিল। কিন্তু সেই প্রথম ধাপে শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো যাচ্ছে না, আমি খুঁজে জিজ্ঞাসা করি, আমি একটু শেষ করি। আমি বলছি যে হচ্ছে সরকারই তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে। তারা নিজের হাতে যে ক্ষমতার যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে গুছানোর কথা ছিল, তারা এটা কিছু অংশ, একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে, একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে, আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপির হাতেও ছেড়ে দিয়েছে। যার কারণে সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না, এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপেক্ষি হয়ে থাকতে। আপনার একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে অ্যারেস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে চাঁদাবাজির জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক অ্যারেস্ট করতে হলে সরকারকে অনুমতি দিতে হচ্ছে সেই দলের থেকে, দলের পক্ষ থেকে। আমাদের সময় আছে, আমরা একটু ধারাবাহিক যাই। আপনি বলছিলেন যে 90% মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে। আপনার এই দাবিটা কি ঠিক? আসলে 90% মানুষের সমর্থন নিয়ে কি এই সরকার আসলে এসেছে? 90% মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে, কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি 90% মানুষের সমর্থন ছিল? এই সরকার প্রধানও কিন্তু এটি বলছেন না। এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন। দেখেন, এই সরকারের 90% মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভরসা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা না, পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো। আপনার তখন এই যে পরবর্তী 2 মাস 3 মাসে এই সরকারকে নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোনো কোশ্চানই তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না। পরবর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সেই 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে। সরকার নিজে অ্যাবসলিউটলি আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন, এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে, যেহেতু আপনাদের 3জন প্রতিনিধি সেখানে থাকলেন, এর মধ্যে একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন। তার ফলে হইল কি, এনসিপিকে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপিকে ছাড় দিয়ে, আবার বিএনপিকে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে। এর জন্য এনসিপি দায়ী, আমি সেটাই বলতে চাইছিলাম আর কি। 90% জনসমর্থন থেকে এনসিপির কারণেই কিন্তু সরকার একটু দুর্বল হলো, তাই না? দায়ী তো আপনি দিতেই পারেন, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবটা আমাকে বলেন। এখানে এনসিপি
কেন দুর্বল হলো সরকারের সেটা কোনো একটু অংশ বলেন। হয় নাই। কেন দুর্বল কারণ হলো? যখন সরকার গঠিত হয়েছে, নেতৃত্ব শপথ গ্রহণ করেছে অভ্যুত্থানকে লেজিটিমেসি দেওয়ার জন্য এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সেখানে জায়গা করে দেওয়ার জন্য। সে অভ্যুত্থানের নেতৃবৃন্দ হিসেবে সে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে। তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি, কিংবা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি। সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো, নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানা রকম প্রশ্ন আছে? যেমন ধরেন, আমি এটা পরে আপনার কাছে আসবো, যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে 10টা মুখই দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক 10টা মুখই খালি দেখতে পাচ্ছি, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, নারী, শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না। এইটা কি সরকারকে দুর্বল করছে কিনা, এটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো। আমি জনাব ফাহাম আব্দুল সালাম আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটা কি আপনাকে বলতে পারি যে জনাব আব্দুল হান্নান মাসুদও কিন্তু খুব চমৎকারভাবে বললেন যে 90 ভাগের জনসমর্থন এটা এসেছিল, কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে, কারণ কখনো তারা জামায়াতকে, কখনো বিএনপিকে, কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো, কারণটা যদি আমাদের একটু বলতেন? কারণ প্রথম দিকে তো এটা ঠিকই আছে যে আমরা সবাই তো এই সরকারকে পছন্দ করেছিলাম। ভাইয়া, এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই, বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের। একটা গভর্নমেন্ট চালানো ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। আপনার সব লেভেলের লোক লাগবে। আর বাংলাদেশে এখন কোনো বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত, এটা নন ফাংশনাল অবস্থায় আছে। শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না। যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে, তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটি সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এবং সেজন্যই আমি অ্যাটলিস্ট অগাস্ট থেকেই বলছি যে বাংলাদেশের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নর্মালসির ভিতরে যেতে হবে। সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না। ইটস ভেরি স্যাড। তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম। এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি খুব খেয়াল করে চিন্তা করেন, আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে। এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে। নাও আই এম নট সেইং যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। নো, বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আওয়ামী লীগ, এই মেস এটা সলভ করতে বহু বছর লাগে। কিন্তু আমিও একটু আস্তে বলি যে এই যে কম্পিটেন্স, আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না, আমরা কেন মনে করব যে পলিটিক্যাল গভর্নমেন্ট কম্পিটেন্ট? এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাক্টিভ আছে তার মধ্যে বিএনপি বেশি, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করবো যে বিএনপি আসলে খুব ভালো, মানে এই সমস্যাগুলি সমাধান হবে, রিবিল্ড করতে পারবে, কম্পিটেন্ট হবে এরা? মানে বিএনপির মধ্যে মানে আমরা কেমনে আস্থা রাখবো বিএনপির উপরে? ডেমোক্রেসির কম্পিটেন্সি কেমনে আস্থা রাখবো? আপনি তো আস্থা রাখার কোনো উপায় নেই। ডেমোক্রেসির সিস্টেম হচ্ছে কিন্তু লেজিটিমেসি অফ আ গভর্নমেন্ট। এটা শুরু হয় ভোট থেকে। মানে আপনি তো মানে প্রি অ্যাজিউম করতে পারবেন না কিছু। না, পারবো না। মানে ডেমোক্রেসির সিস্টেম শেখায়, অভিজ্ঞতা তো আমাদের কিছু শেখায়, তাই না? মানে ওয়েল, ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কি, মানুষ যাকে ভোট দিবে লেজিটিমেসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে। নাও বিএনপি যদি আপনার, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য, যেটা বিএনপি হবে না, জামায়াত ইসলামী হবে না, এনসিপি হবে। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিক এবং সেই গভর্নমেন্ট ফর্ম করুক। কিন্তু গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে। এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে, আরেক উপদেষ্টা আরেক কথা বলে। অবস্থা এখন এত খারাপ যে আপনার বাংলাদেশের সেক্রেটারিয়েটের ভিতরে গিয়ে লুট তাণ্ডব চলতেছে, কিচ্ছু করতে পারছে না। বাংলাদেশের উপদেষ্টারা 9 ঘন্টা ধরে তাদেরকে আটকে রাখা হয়েছে। এটা তো লালালাপ্পার দেশ হয়ে যাচ্ছে। নাও আমি মানে এখানে সমালোচনা করে কোনো লাভ নাই। ইউ হ্যাভ টু বি রিয়ালিস্টিক। এখান থেকে আমরা কিভাবে বের হবো? না ফাহাম, ব্যাপারটা বোঝার জন্য আপনি মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কাছাকাছি রকমের প্রশ্নের সম্মুখীন হলেন উনি যখন বিদেশে ইন্টারভিউ দিতে গেছেন। এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে, কারণ অনেক ইন্টারভিউর মধ্যে একটার মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন, আমাদের দেশের মানুষের ভোট তো, মানুষ তো এত কিছু ইশতেহার দেখে থেকে ভোট দেয় না, তারা টাকা পাইলে ভোট দেয়, টাকা না পাইলে ভোট দেয় না। কাছাকাছি এরকম কথা বলছেন, আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না। এই কথাটা তো আমরা পছন্দ করি নাই, আমি পছন্দ করি নাই, ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই, কিন্তু কথাটা তো কিছুটা সত্যতা আসেও। আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদেরকে পাঠাইতেছি, তারা যে হান্নান মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছে ইদানিং, আপনি খেয়াল করে দেখবেন। এটা প্রসঙ্গে আমরা আসতেছি যে কারণ উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না। আমি এই প্রসঙ্গে আসতেছি, এই কথা তো কিছু সত্য, তাই না? মানে আপনি এটাকে কিভাবে দেখেন? গণতন্ত্র মানে শুধুমাত্র বিএনপি এবং এনসিপির যাত্রা না, কিংবা জামাত ইসলামের যাত্রা না। গণতন্ত্র মানে যে লোকটা ভোট দেয় তারও একটা যাত্রা। ছাত্র দলের যে ছেলেটা
এখন একদম লোয়ার লেভেলে, তারও একটা যাত্রা আছে। এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার ফ্রি উইল আছে, আপনার এজেন্সি আছে। প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে, এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয়, ইট ইজ নট এ গ্যারান্টি যে আপনি এজেন্সি পেয়ে সব সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে। কারণ আমি আপনার সাথে একমত যে বহু লোক হয়তো টাকা খেয়ে ভোট দেয়, কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন, আপনাকে ফান্ডামেন্টালি একটা জিনিস ধরে নিতে হবে যে আমি আপনাকে ফ্রি উইল দিচ্ছি, আপনাকে এজেন্সি দিচ্ছি, এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে। কেউ যদি টাকা খেয়ে একটা কেউ যদি টাকা খেয়ে যদি শাহীন ওসমান টাইপ কাউকে ভোট দেয়, তাহলে ইউ হ্যাভ টু সাফার ফর ইট না, কিন্তু এবং আপনি ওই সাফারিং এর মধ্যে থেকে আপনিও শিখবেন। তো না, তা ঠিক, কিন্তু ডক্টর সালাম আমরা 54 বছরে আপনি শাহীন ওসমান একটি নাম বললেন বটে, কিন্তু আমি যদি আপনাকে বলতে বলি যে আপনি আপনার পছন্দসই কয়েকজন সংসদ সদস্যের নাম বলেন, আপনি অনেক বেশি লোকের কথা কি আসলে বলতে পারবেন? পার্সেন্টেজটা কিরকম হবে আসলে? খুব খারাপ। তাই হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তাই হয়। আমাদের সমস্যা হয়ে গেছে যেটা, যে আমরা তো এই সিস্টেমটাকে রান করতে দেইনি। আপনি যদি একটু রান করতে দেন, তাহলে এইটা আমাদের সামনে একটা বিশাল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা করছি কি, তিনজনকে নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। আপনারা যদি একটু সেন্সিবলি বসে আমরা জিনিসটাকে ঠিক করতে চাই, উই ক্যান ডু ইট, উই ক্যান অ্যাচিভ আ লট। কিন্তু আমাদের কাজ হচ্ছে কি কামড়াকামড়ি শুরু করেছি যে সিস্টেম ঠিক না করে কিভাবে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি। ডক্টর সালাম, এইভাবে তো আপনি রান করতে পারবেন না। ডক্টর সালাম, আমি আপনার কাছে আসবো আবারও সেই আমি কি হয়েছে জায়গা আমি একটু কার্যকারণ অনুসন্ধান করতে চাই আপনার কাছে। যে কামড়াকামড়ির কথা আপনি বলছেন, সেই কামড়াকামড়িটা আসলে বিএনপি আগে শুরু করেছে কিনা, নাকি জামাত শুরু করেছে, নাকি এনসিপি শুরু করেছে? প্রধানত আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে কার ভাগ কতটা, কার কৃতিত্ব কতটা, এটা নিয়ে যে একটা কে কতটা দৌড় দিতে পারবে আগে, কে কত দৌড়ে দিতে পারবে সেইটা কিনা, সেটা প্রসঙ্গে আমি একটু আসছি। জনাব আব্দুল আহমেদ মাসুদ, আপনার কাছে যেটি আমি জানতে চাইবো, আপনারা জুলাইতে এটি পদযাত্রা করছেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির মতো 10টি মুখই আমরা দেখতে পাচ্ছি, ঢাকা কেন্দ্রিক 10টি মুখ। আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি বলতে পারতাম, ডক্টর তাসনিম যারা এখানে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন পাশ করা ডাক্তার, সেজন্য আমি পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছি না, এই কটা মুখই আমি দেখতেছি। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, শ্রমিক, কর্মজীবী, তাদের মুখগুলি ফটো সেশনের জন্য আলাদা করে থাকতেছে। আপনারা এটি দিয়ে আসলে কি দেখাতে চাচ্ছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে, আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে, যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, চাঁদা চাচ্ছেন, চাঁদা নিচ্ছেন, নিজেরা লেভিশ লাইফ ডিল করছেন। অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন, হান্নান মাসুদকে জিজ্ঞেস করতে, তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা, গত 10 মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো? আপনি যদি সবগুলি বিষয়টা একসাথে বলেন। জনাব হান্নান মাসুদ, আপনি আমাকে, আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি, আপনারা পার্সোনালি এটা নেবেন না, আমি আপনাকে খুবই পছন্দ করি, সকল এনসিপি নেতা আমার খুব প্রিয়, এটা আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম। রাজনৈতিক এমন পরিবেশ করে রাখা হয়েছে, পলিটিক্যাল এমন পরিবেশ গত 50 বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকুতে এসে পৌঁছাইছে। রাজনৈতিক ব্যবস্থাটা এমন, আমরা এখন নতুন কিছু বললেও সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে যে হান্নান মাসুদ আর এই এনসিপির প্রধান সারির নেতাগুলো আর বিএনপি, জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন, যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট কিন্তু একাকার হয়ে কাজ করতেছে। আপনারা আমাদের 10 জনের ফেস একসাথে দেখতেছেন, খুব সুন্দর, কিন্তু অন্যান্য দলের একজনের ফেস দেখবেন। এটা হচ্ছে নতুন বন্দোবস্ত, নতুন পরিবর্তন। 10 জনকে মূল্যায়ন করা হচ্ছে, এবং এই 10 জন কারা, প্রত্যেকে মাঠ থেকে পরীক্ষিত এবং তাদেরকে মানুষ আসলে গ্রহণ করছে। যেমন ধরুন হচ্ছে আপনি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের জায়গায়, সেখান থেকে যদি এখন অপরিচিত যারা অভ্যুত্থানের সামনে সাহিত্য নিতে তাদের বাইরে থেকে অপরিচিত কাউকে যদি এখানে দিতেন, এই জায়গায় হয়তো একটা পার্টি চালানোর জন্য যে এককেন্দ্রিক হওয়া দরকার, একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিশে সিদ্ধান্ত নেওয়ার মতো সহিষ্ণুতা দরকার, সেটাও হইতো না। আমরা এটা গণ অধিকার পরিষদেও দেখেছি। সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চাই, কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই, তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি। পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি সহ অনেকগুলা বিষয় হবে। আমরা তো মাত্র 3 মাস অতিক্রম করলাম, আপনি আমাদেরকে 3 বছর পরে যখন এই মূল্যায়নটা করবেন, আমার মনে হচ্ছে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর চাঁদার কথা যেটা বলেছেন সেটা আমি সবসময় শুনে আসি, চাঁদাবাজির কথা, ইয়ের কথা, কারণ আমরা খুব ভালোভাবে সবসময় খুব প্রকাশ্যে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত। আপনি আমাকে ল্যাভিশ লাইফ, হোয়াট ইজ ল্যাভিশ লাইফ আই ডোন্ট নো, কারণ অবশ্যই আমার 5 তারিখের আগে পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে। 5 তারিখের আগের চাল চলনার বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা যে ল্যাভিশ লাইফ হয়ে গেছে সেটা আমি কিন্তু জানি না। আমি এখনো রিক্সায় চড়ি, বাইকে চড়ি, আমি এখনো টিনের ঘরেই থাকি। অনেক ধরনের কোশ্চেন হতে পারে, অনেক কথা হতে পারে, কারণ আমাকে ফাহাম আব্দুল সালাম ভাইও 5 তারিখের আগে চিনতো না, খালেদ মহিউদ্দিন ভাইও চিনতো না। আমার যে বন্ধুর কাছে আমি কখনো 500 টাকা ধার চেয়ে পাইতাম না, সে আমাকে না জানিয়েই আমার কোনো একটা প্রোগ্রাম হবে শুনলে আমার আরেক বন্ধুর মাধ্যমে আমাকে একটা
ভালো এমন পাঠাইয়া দেয় যে বন্ধুর এই প্রোগ্রামটা হোক। তো এইরকম একটা পরিবর্তন তো অবশ্য হয়েছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা পেয়েছি। আমি মনে করি যে হচ্ছে আমাদেরকে এভাবে বিতর্কিত না করে আমাদেরকে স্পষ্ট তো বলা দরকার যে হচ্ছে এই অভিযোগটা অমুক জায়গা থেকে আপনি এইভাবে টাকা নিয়েছেন বা অমুক মানে হচ্ছে চাঁদাবাজির কাজ করেছেন বা অমুক মানে হচ্ছে বেআইনি কাজ করেছেন, যার মধ্য দিয়ে আপনি এইভাবে নিজের লাইফ লিড করতেছেন, তাহলে হয়তো সেটা আমাদের জন্য সুন্দর হবে এবং আমরা আমাদের মতো করে সেগুলোকে সংশোধন করতে পারবো। গণহারে আমি ঢাকায় যখন প্রথম টিউশনি শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, তখন আমি 4 কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 কিলোমিটার হেঁটে গিয়ে টিউশনি করিয়েছি। তারপর আমি যখন 3 মাস পরে সাইকেল কিনেছি, তখন হচ্ছে 25,000 টাকা দিয়ে সাইকেল কিনেছি, তখন আমাকে কেউ এই কোশ্চেনটা করে নাই তুমি সাইকেল কিনার টাকা কোথা থেকে পেয়েছো। আমি যখন গণরুমে হলে ছিলাম খাওয়ার টাকা নিয়ে অনেক কষ্ট হতো, কিন্তু 5 মাস পরে যখন হচ্ছে আমার কাছ থেকে আমার বন্ধু বান্ধব আরো 10 জন ধার নিয়ে চলতে হতো, তখন তারা এই কোশ্চেন তখন আমি পাই নাই যে হচ্ছে তুমি 5 মাস পরে এত টাকা কোথায় পাচ্ছ। যেহেতু রাজনীতি করতে নামছি সেহেতু এই কোশ্চেন গুলো এখন হচ্ছে আমি যদি সেই মানে হাঁটা থেকে সাইকেল চালানো শুরু করি তাহলে এই কোশ্চেনটা আসবে, এটা রিপ্লাই আমাদেরকে দিতে হবে। জনাব হান্নান মাসুদ, এবং জনাব হান্নান মাসুদ আমি এবার বলি, জনাব হান্নান মাসুদ আপনি বলেছেন এই কোশ্চেনটার উত্তর জনাব হান্নান মাসুদ আপনি বলেছেন শত দিয়েছি, মানে একই কোশ্চেন আমি ফার্স্ট দুইটা শো আপনি সত্যি দিচ্ছেন বলেই আপনারা অন্যদের থেকে আলাদা, আপনারা ভালো, কিন্তু আপনি আমার আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না। আপনি বলছেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই টাকাটা কি আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এটা টাকাটা? শুনেন নাই, আমি স্পষ্ট তো বললাম যে বন্ধু আমাকে 500 টাকা ধার চাইলে দিত না, সেই বন্ধু এখন আমার অজান্তে এমন অন্য বন্ধুর মাধ্যমে আমার জন্য টাকা পাঠায়। আপনারা বলেছিলেন যে সেই আয় ব্যয়ের হিসাব আপনারা রাখবেন, সেই আয় ব্যয়ের হিসাব কি আপনারা রাখছেন? আমাদের অবশ্যই আমাদের পার্টির একটা পলিসি আমরা সরাসরি শো করেছি, আমরা গণচাঁদা নিচ্ছি, মানুষে আমাদেরকে অনলাইনে টাকা দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো হিসাবগুলো আমাদের সরাসরি 3 মাস অন্তর অন্তর কি 6 মাস অন্তর অন্তর এটা সংবাদ সম্মেলন করে ইয়ে করার কথা আমরা সেটা করব। আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি সেটা আমরা 1 মাস আগে মেবি হচ্ছে আমরা এটা প্রকাশ করেছি, সেই পলিসি অনুযায়ী আমরা পলিসি প্রকাশ করেছি, আয় ব্যয়ের হিসাব সেটা আসলে প্রকাশ করেন নাই। 2 নাম্বার আপনি বলছেন যে মাঠ থেকে পরীক্ষিত, আমি বলি মাঠ থেকে পরীক্ষিত নেতাদেরকে আপনারা নিয়ে সেই 10 জন গঠন করেছেন, কিন্তু সেখানে আমরা দেখছি যে বাদ পড়ছেন হচ্ছে নারীরা, বাদ পড়ছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক ছাড়া অন্য ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে শ্রমজীবীরা, বাদ পড়ছেন হচ্ছে অন্য সংখ্যালঘুরা। এটা কি ইচ্ছাকৃত না কাকতালীয়? আপনাদের পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে কি কোনো নারী, কোনো সংখ্যালঘু, কোনো শ্রমজীবী কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন না? একজনও না? না কেন, আপনি আমার টপ 10 এর ভিতরে আমার 3 জন মানে হচ্ছে 33% অ্যাবাউট আমার হচ্ছে টপ লিডারের মধ্যে 33% নারী আছে। আপনি আমাকে এই কোশ্চেনটা যখন করেন তখন আমাদের আপনি যদি বলেন যে হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব 2 জনের জায়গায় কেন একজন নারী নেই বা 2 জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই, তাহলে তো এটা প্রবলেমেটিক। আমার পুরো পার্টি দেখা নাই, কারণ কোন দলটাতে আপনি এটা পাইছেন মানে হচ্ছে বা হচ্ছে এইটা করতে হবে এমন কোনো, আমরা হচ্ছে যাদেরকে শ্রমিকরাও ওন করে, ছাত্ররাও ওন করে, সাধারণ মানুষ ওন করে, ব্যাংকারও ওন করে, চাকরিজীবীরাও ওন করে, তাদেরকে নিয়ে আমরা দল গঠনের চেষ্টা করছি। আমাদের পুরো পার্টি 221 জন, আমি একটু শেষ করতে হবে, 221 জনের সেন্ট্রাল কমিটি আছে, সেই সেন্ট্রাল কমিটি আপনি হিসাব করে বলতে হবে যে আমাদের প্রাইভেটের কত আছে, সেখানে প্রায় 30 জনের মতো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি 221 জনের হিসাবেই আসতেছি না, আমি প্রথম 10 জনের কথা বলতেছি, যেই 10 জনকে আমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতা হিসেবে উঠতে দেখছি, মঞ্চেতে বক্তৃতা দিতে দেখছি, তাদের কথা বলছি। আপনি ব্যাখ্যা দিয়েছেন, আপনার যারা ভোটার আছেন, আপনার যারা অনুসারী আছেন তারা আপনাদেরকে দেখবেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় এই জুলাই পদযাত্রার পর, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর, আপনারা কি মনে হয় যে আপনারা দল হিসাবে আগালেন, পেছালেন, এক জায়গায় থাকলেন, অনেক বেশি ভালো করলেন, কি করলেন এটা যদি একটু সংক্ষেপে বলেন? দেখেন যে হচ্ছে আমরা সেই বিশ্লেষণ এখনই যেতে চাচ্ছি না, আমরা মাত্র একটা নতুন পার্টি হিসেবে মানুষের দ্বারা যাচ্ছি, মানুষ আমাদের কথা শুনতে আসতেছে, তারা হয়তো কেউ ভোট দিবে, হয়তো কেউ ভোট দিবে না, কথা শুনবে, কথা শোনার আগ্রহ থেকে কেউ হয়তো পছন্দ করবে, কেউ হয়তো অপছন্দ করবে। আমরা মাত্র আমাদের যাত্রাটা শুরু করেছি, আমাদের এই যাত্রার মূল্যায়নটা আপনি আমাদেরকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর নেন, তখন হয়তো আমি এই কথাটার উত্তর বলতে পারবো যে আমরা কতটুকু করেছি। আমরা 2 বছর, 4 বছর, 5 বছর পরে তো আমাদেরকে মনে হয় শর্ট টার্ম আর লং টার্ম বলতে ব্যাপার আছে। আমি এই শর্ট টাইমে বলছি, আমরা মাত্র হচ্ছে পরীক্ষার খাতায় লিখছি, পরীক্ষার খাতায় লেখার পরে পরীক্ষার মূল্যায়নটা এই দেশের মানুষ করবে, আপনারা করবেন, সাংবাদিকরা করবেন, বুদ্ধিজীবীরা করবে, প্রত্যেকেই করবে। আমরা খাতার লেখাটা মাত্র শুরু করেছি, খাতাটা পড়তে দিন, তারপর হয়তো ঠিক আছে। আপনারা খাতা লিখতে শুরু করেছেন তখন এটা নিয়ে আর কথা না বলি। আপনি প্রথমেই শুরু করেছেন যে মিডিয়া থেকে শুরু করে অন্যরা, অন্য বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদেরকে মিলাতে পারলেই সফলতা বোধ করে, এই কথাটা আমাকে একটু আহত করেছে, কারণ আমরা চেয়েছি যে আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হবেন, সেটাই আমাদের সফলতা। আপনি কি বলবেন কোন জায়গায় আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা? আপনি একটা কথা অবশ্য বলেছেন, এক জায়গায় একজন নেতা থাকে, আরেক জায়গায় আপনারা 10 জন নেতা আছেন, এটা ছাড়া
এটাও এটা তর্কিত, আমি এটা নিয়ে আলাদা করে পরে আরেক সময় বলবো, এই 1 আর 10, কারণ বিএনপি তো কমপক্ষে এরকম 30 জন, আওয়ামী লীগ এরকম 40 জন এরকম নেতা ছিলেন। হাউএভার আপনি কোন জায়গায় আলাদা সেটা একটু আমাদের একটু বলবেন। ধরেন পার্টি চালানোর ক্ষেত্রে, পার্টি শো অফ করার ক্ষেত্রে, জনসভা করার ক্ষেত্রে, প্রতিটা জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকার ক্ষেত্রে, আপনাদের লোক যিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি মনিটরিং করার ক্ষেত্রে, সরকারের অন্যান্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আপনার অন্য দলগুলির থেকে আলাদা, আপনি একটু আমাদের যদি বলেন। দেখেন যে হচ্ছে সরকারের দায়িত্ব আপনার হচ্ছে যে কারো যে কোনো পার্টির যে কোনো নেতৃবৃন্দের, ন্যাশনাল নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এনসিপি এখনো নিবন্ধনই পায় না, হান্নান মাসুদ। সেই থেকে দিতে পারতেছে এনসিপি এখনো নিবন্ধিত দলই না, আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন, সরকারের দায়িত্ব দিবে। এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পার্টির যারা সামনে সারিতে আছে তারা ন্যাশনাল লিডার, কারণ তারা এই বাংলাদেশের ন্যাশনাল লড়াইয়ের সংগ্রামের নেতৃত্ব দানকারী। যদি এনসিপি গঠিতও না হইতো তাহলে এরা জাতীয় নেতা হিসেবেই থাকতো, এদের পরিচয় সেটাই থাকতো, কারণ জাতীয়ভাবে এদেশের মানুষ তাদেরকে তখন এনসিপি গঠনের আরো 7 মাস আগে 5 মাস আগে এই দেশের মানুষ তাদেরকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করে তাদের নেতৃত্বকে গ্রহণ করেছিল। পরবর্তীতে পার্টি এসেছে, সেই পার্টির ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে আগে পার্টি হওয়ার আগে বিএনপিরও নেতা ছিল, জামাতেরও নেতা ছিল, গণ অধিকারের নেতা ছিল। পার্টি হওয়ার পরে হয়তো এই সংখ্যাটা একটু কমছে, সকলের নেতা মানতে পারতেছে না, এই জায়গার কারণে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। আর আপনি আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই, মানে এই জাস্ট একটু জানার জন্য, আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই তাইলে আপনারা পলিটিক্যাল পার্টি করে ডিভাইডেশনের মধ্যে কেন গেলেন? আপনারা ন্যাশনাল লিডার থাকতেন, অসুবিধা কি ছিল? দেখেন আমরা তো পার্টিটা 5 আগস্টের পরে 3 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে করে ফেলি। পরিকল্পনা করছেন, আমরা করেছি সকলের সাথে, পরিকল্পনা করতে হয়তো এত সময় লাগতো না, লাগে কারণ আর একটু বেশি সময় লাগে। সেই 2 মাস 3 মাস আলোচনা করে আমরা হয়তো এই পার্টিটার দিকে আগাইছি। আমরা ভাবছিলাম যে হচ্ছে তখন থেকে আমাদের চিন্তা ছিল যাতে আমাদের এর থেকে যে দলের ইচ্ছা সেই দলের মাধ্যমে রাজনীতি করতে পারবে, যাদের রাজনীতি করার ইচ্ছা তারা করবে। বাট পরবর্তীতে যখন হচ্ছে সংস্কার নিয়ে, বিচার নিয়ে এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল, সরকারকেও কোণঠাসা করার চেষ্টা করছিল এবং বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছিল, তখন আমাদের কাছে মনে হয়েছে 71-এর প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল। 90-এও একই হয়েছে, 2024-এ আমরাও জীবনের লড়াই করেছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। যারা জীবন দিয়েছে তারাও এই উদ্দেশ্যেই দিয়েছে, কিন্তু প্রত্যেকটা 71-এর প্রজন্মকে পরবর্তী শাসন ব্যবস্থায় যারা ছিল তারা ব্যর্থ করে দিয়েছে এবং 90-এরটাও পরবর্তীতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করছি যে এখন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আর এখন যেভাবে আমরা সমালোচনা করতেছি 71 পরবর্তী শাসকদেরকে, 71-এ যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে, 90-এ যেভাবে 90-এর যাদেরকে আমরা সমালোচনা করছি, পরবর্তী প্রজন্ম 24-এর আমাদেরকে সমালোচনা করবে, বলবে আপনাদের উপর ভরসা রেখে তো আমাদের পূর্ববর্তী প্রজন্ম জীবন দিয়েছে। আমরা আসবো আবার জনাব হান্নান মাসুদ আপনার কাছে, পরবর্তী প্রজন্ম, জনাব হান্নান মাসুদ আমরা আসবো আপনার কাছে, পরবর্তী প্রজন্ম দরকার পলিটিক্যাল ফোর্স, রাইট, পরবর্তী পলিটিক্যাল ফোর্স, আমরা সেই ফোর্সটা গঠন করছি, কারণ আমরা 24-এ যে উদ্দেশ্য নিয়ে সকলকে ডাকছিলাম সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য এখন মনে হয়েছে যে আমাদের ফোর্সটা আলাদাভাবেই লাগবে, কারণ পূর্ববর্তী এস্টাবলিশমেন্ট এটা হতে দিচ্ছে না। হান্নান মাসুদ, পরবর্তী প্রজন্ম আপনাদের কাছে কি রাজনৈতিক বন্দোবস্ত উত্তরাধিকার নিল সেটা নিশ্চয়ই আমরা নিয়ে কথা বলবো। আমরা যাচ্ছি ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে, তার আগে আমরা প্রশ্ন করেছিলাম যে দর্শকদের কাছে একটা জরিপ চালানোর জন্য যে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করছে না সরকার, বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রিয় দর্শক, এই দাবি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 65% দর্শক এই দাবিকে সঠিক বলে মনে করেন, শতকরা 35% দর্শক এই সঠিক বলে মনে করেন না। জনাব ফাহাম আব্দুল সালাম, আমরা এনসিপিকে নানাভাবে সমালোচনা করতে পারি কারণ তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা যে গণ অভ্যুত্থান করে, তারা সুপ্রিম স্যাক্রিফাইস করে, তারা যে এর আগের ফেসিস্ট সরকারকে যে তাড়ালো, সেটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম, বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে দিলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও, কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চিন্তা, সেই চিন্তাকে সমর্থন জানিয়েছিল, কিন্তু বিএনপির মধ্যে কি আমরা নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? এই কথা ঠিক, প্রথমে সংস্কারের কথা কিছুটা তারা একেবারে উড়িয়ে দিলেও কিছুটা সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে, কিন্তু বিএনপি কি কোনো নতুন রাজনৈতিক চিন্তার কথা বলছে কিনা জনাব ফাহাম আব্দুল সালাম? অ্যাবসলিউটলি, মানে আপনি যদি বিএনপির চিন্তা ভাবনা আপনি দেখেন যে একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি হান্নান মাসুদ যে কথাটা বলতে চান সেটা হচ্ছে লো লেভেলের চাঁদাবাজি করা। হ্যাঁ, এখন এই লো লেভেলের চাঁদাবাজির একটা বিশাল এক্সপ্লেনেশন আছে আমার কাছে, কিন্তু এগুলো দেওয়ার এখন এটা প্রবলি নট দ্য রাইট প্লেস। হ্যাঁ, এবং ওই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে, এটা আমি স্বীকার করতে, লো লেভেলের যে চাঁদাবাজি এটা কন্ট্রোল করতে পারে না। কিন্তু আপনার যে প্রশ্ন যে বিএনপি কি কোনো নতুন রাজনীতির দিকে আসছে কিনা, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। বিএনপি নিজের তারেক রহমান সাহেব তো দুবারের বেশি, বিএনপি যেটা অরিজিনাল স্ট্যান্ড ছিল যে প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে পরপর দুইবারের বেশি হতে হবে, সেখান থেকে তারা ফেরত চলে আসতো। তারপর তারা গতকাল কিংবা পরশু দিন যেটা দেখলাম
সেটা হচ্ছে কি তারা যে নির্বাচন কমিশন সেটার ব্যাপারে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেটা তারা বলছে যে না পরামর্শের মাধ্যমে করবেন তারা। এবং ম্যাক্সিমাম যে সমস্ত সংস্কারের যত প্রস্তাব করা হয়েছে বিএনপি তো মেনে নিয়েছে। আপনি বাংলাদেশে এই অবস্থাটা কি, আপনি ধরেন যদি আওয়ামী লীগের অবস্থায় যেতেন, আপনি শেখ হাসিনাকে যদি বলা হতো কি কোনদিন শুনতো কেউ? না ডক্টর সালাম, আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাঁদাবাজির কথা বলছিলেন, কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতার জায়গা কিরকম হবে, পলিসি কিরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে। বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই। বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলে। There are two things. নাম্বার 1 হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দল কিভাবে চলে। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন, এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করবো না ডক্টর সালাম, আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করবো যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। এটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পারবো না। পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না। না আমি তো জানতে পারছি না, পছন্দ না করবো কেমনে, পছন্দ না করতে হলেও তো আমার তথ্য না। আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন, ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। ক্ষমতার সাথে কি এটা রিলেটেড ডক্টর সালাম? ডক্টর সালাম, আমি যদি ধরেন মার্কেট কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কতটা জানার? আমি তো পাবলিক পার্টি না, তবুও আপনার রাইট আছে। আপনি এটা জিজ্ঞেস করতে পারেন, মানে আমি রাইটের কথা বলতে চাই, যখন আপনি পাবলিক পারসন, মানে বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পারসন না হন, এই পৃথিবীতে কে পাবলিক পারসন? পাবলিক পারসন এখানে প্রিভিয়াসের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমার ইনকাম। হ্যাঁ অবশ্যই প্রিভিয়াসের একটা বিষয় আছে যে আমার ইনকাম কত। আপনি আমাকে বললেন, আপনি জিজ্ঞেস করলেন, বলবো না কেন? সেটা ফ্যান্টাস্টিক, এটা একটা প্রাইভেট বিষয়, রাইট? হ্যাঁ, তবে এটা আমার জানা ছিল না। তবে ডক্টর সালাম, এটা আমার জানা ছিল না। আমি যতদূর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে, আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন, পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়, এটাই নর্মস। আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনাকে ভোট দিন না। আচ্ছা, আপনি এই নর্মসটা ফলো না করেন, আপনি এই রিস্কটা নেবেন, তবু এটা আপনি মানে ওপেন করবেন না। না, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ। আচ্ছা ঠিক আছে। তাহলে এই থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি, তার নিজের পেশা কি, নিজের ব্যবসা কি, সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা ফর্ম ফিল আপ করবেন, উনি লিখবেন। কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই, ঠিক আছে, এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা। দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি, বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয়। আমি এনসিপি 150টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি, বিএনপি যে 1500 গাড়ি নিয়ে বাইর হয়। আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে 15,000 গাড়ির মিছিল হবে, কমপক্ষে 1.5 লাখ হইতে পারে। সেইটার জায়গাটা কোত্থেকে হবে, সেইটাকে আমরা একটা জব চাইতে পারবো, মানে ওইটা কোন জায়গায় হবে? অফকোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে, আওয়ামী লীগও সেভাবে চলতো, বিএনপিও সেভাবে চলে। ওকে, এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন, এটা হচ্ছে কি চাঁদা, মানুষের চাঁদায় চলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার, রাইট? এই জায়গাটায় আমাদের যে সমস্যাটা হয়েছে আমাদের এই 5ই আগস্টের পরে, আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকের গলার মধ্যে ছুরিটা মারতে চায়। এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করি যে ওকে লেটস রেগুলেট আওয়ারসেলভস, আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি, ওই পরিবেশটাই এখন আর নাই। একে দেখতে পারে না, এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি। এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমনি করে, এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত। তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আয়তাল কুরসি বললেই হয়। জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাকার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন, সর্বনাশ হয়ে যায়। আপনি যদি কুফরি কালাম করতে চান, একটা জামাত ইসলামের
বালিশের যে কোনো কর্মী বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন, 40 দিনের মধ্যে লোকটা মারা যাবে। পিকিউলিয়ার অবস্থা। আপনি দেখেন যে আনবিলিভেবল, নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ওয়ার্ড, মানে ক্রিপ্টোনাইটের মতো। নির্বাচন শব্দটা শুনলেই সবাই রেগে যাচ্ছে। ইউ হ্যাভ টু ফেস ইট, ইউ হ্যাভ টু ডু ইট। না ফাহাম, দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করে তাহলে আমরা দেখবো যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সব